আমরা যেহেতু একটা ফ্যান্টাসি রিয়ালিটি ইত্যাদি নিয়ে যাব, মানে মূলত টেক্সটটাতে আমার টেক্সট আগে পড়া ছিল না, দেবেশ বলার পর আমি টেক্সটটা উল্টে পাল্টে দেখেছি। আমি টেক্সটটার মধ্যে খুব ঢুকবো না, কারণ সেই বিষয়ে এখানে আমরা যারা আছি আমার থেকে অনেক বেশি আপনারা তোমরা সবাই জানো, আমি সেটাই যাচ্ছি না। আমি আমার যেটুকু বিষয় নিয়ে ভাবনা চিন্তা আছে, যেটুকু আমি জেনেছি সেই অংশটুকু কোথাও একসাথে শেয়ার করতে চাইবো। তার একদম শুরুতেই যেহেতু আমি তখন বললাম যে আমি এইভাবে ইন্ট্রোডাকশনটা নেব না, ইন্ট্রোডাকশনটা আমরা একটু অন্যভাবে করবো। সেটা হচ্ছে আমরা প্রত্যেকে আমাদের নামটা তো নিশ্চয়ই বলবো, এমন নয় যে আমার এমন প্রখর স্মৃতিশক্তি একবার শুনে সেগুলো আমি মনে রেখে কিছু নয়, কিন্তু আমরা নামের পাশাপাশি নিজের সম্পর্কে 3টে করে তথ্য দেব প্রত্যেকে। এই 3টে তথ্যর একটা হবে যেটা খুব সত্যি আমার জীবনে, সেটা আমার কাজ সংক্রান্ত হতে পারে, আমার নিজের কোনো একটা চারিত্রিক বৈশিষ্ট্য সম্পর্কিত হতে পারে, যা নিজের মনে হয় যেটাতে আমরা কমফোর্টেবল। তো একটা তথ্য যেটা আমার সম্পর্কে খুব সত্য, যেটা আমি, যেটা আমার অঙ্গাঙ্গিক অংশ। একটা তথ্য যেটা আমি নই কিন্তু আমি হতে পারলে আমার ভালো লাগতো, আমার কল্পনার আমি। আরেকটা তথ্য যেটা একদম সর্বৈব মিথ্যে, আমি কোনোভাবেই নই, আমি হতেও চাই না, আমার অংশও নয়। এই 3টেই বলবো, কিন্তু বলে দেবো না কোনটা কি। অবলীলায় 3টি তথ্য দেবো নিজের সম্পর্কে, আমরা একটু ভেবে নিতে পারি, সেটা দিয়ে আমরা শুরু করতে পারি। নামের পাশাপাশি 3টি তথ্য, নামটা ভাবতে হবে না, কিন্তু বাকিগুলো নিশ্চয়ই ভাবতে হবে। নামটা সত্যি বলবে আশা করা যায়, কিন্তু বাকি যে 3টি তথ্য রয়েছে সেই 3টি আমরা একটু মাথার মধ্যে চালিয়ে নিতে পারি, করে আমরা নিজেরা শুরু করতে পারি। আমিও অংশ নেবো, আমিও এই 3টি তথ্যগুলোর সম্পর্কে দেবো, বলবো না কিন্তু কোনটা কোন ক্যাটেগরিতে পড়ছে এবং কোন সিরিয়াল অর্ডার, এটাও আমি একেবারেই তোমাদের উপর ছেড়ে দিলাম, সেটা যেভাবে আসে। একটা সর্বৈব মিথ্যে, একটা আমি আমি আমি, আরেকটা আমার হতে চাওয়া আমি। যে কেউ শুরু করতে পারি, যার মাথায় আগে 3টে চট করে চলে আসছে তেমন কাউকে আমরা শুরু করতে পারি। গরিব সৎ অভিনেতা মিথ্যাবাদী, অভ্রম মুখার্জি। বেশ, আমি 3টেই বলে ফেলেছি, গরিব সৎ অভিনেতা মিথ্যাবাদী। বেশ অভ্রম, থ্যাংক ইউ টু ইনিশিয়েট। এবার বাকিরা যদি একটু আমরা রোল করে। নিশ্চয়ই। অর্ণব সেনগুপ্ত, ওভার কনফিডেন্ট, লম্বা আর সিরিয়াস। বেশ বেশ, আমি কেয়া, জেদি, ডিপ্লোম্যাটিক, ন্যাকা। বেশ। একটা হচ্ছে যেটা আমার জীবনের বা আমার নিজের সম্পর্কে একটা সত্যিকারের তথ্য, যেটা আমি, যেটা আমার, সেটা আমার কাজ সংক্রান্ত আইডেন্টিটি হতে পারে, সেটা আমার কোনো চারিত্রিক বৈশিষ্ট্য হতে পারে। সেটা একটা হচ্ছে যেটা আমি একদম নই, আমার সম্পর্কে সর্বৈব মিথ্যে, এরকম একটা কোনো তথ্য। আরেকটা হচ্ছে যেটা আমি নই কিন্তু আমি হতে পারলে আমার ভালো লাগতো, আমার কোনো একটা কল্পনার বৈশিষ্ট্য, আমার একটা কোনো কল্পনার সত্তা, সেটা সম্পর্কে একটা তথ্য। এই 3টে তথ্য দিতে হবে। কনফিউজড, কনফিডেন্ট আর ইনোসেন্ট, নামটা বলো। বিপ্লব অধিকারী। বেশ। Pritish, simple, popular actor, liar. রজতাভ, অভিনেতা, কমপ্লিকেটেড, রিটায়ার্ড। আচ্ছা, রণজিৎ চক্রবর্তী, একটু বেয়ারা টাইপের আর কি। আর 2 নম্বর হচ্ছে যে দিলীপ কুমার হতে পারলে খুব ভালো লাগতো, হতে পারি। ঠিক আছে, হ্যাঁ ঠিক আছে। আরেকটা 3 নম্বর হচ্ছে প্রচুর ব্যর্থ জীবনে। বেশ বেশ, ঠিক আছে। আমি নরেশ মজুমদার, অভিনেতা, রাগী, বেঈমান। বেশ। পাপিয়া ব্যানার্জি, বেস্ট অভিনেত্রী, সৎ, মুখোশ। মোনালিসা চট্টোপাধ্যায়, ভীষণ কুড়ে, ভীষণ সিনসিয়ার, ডিসঅনেস্ট। বেশ। মিডল ক্লাস, অ্যাক্টর, লোনলি, বিশ্বজিৎ ভট্টাচার্য। ময়ূর ছন্দা, ইন্ডিপেন্ডেন্ট, রিচ, গ্রিডি। লাস্টে গ্রিডি, গ্রিডি। বেশ। সঞ্চয়িতা দাস, জ্ঞান জ্ঞানে, বিরক্তিকর, জেদি। আমি প্রিয়াঙ্কা গুহ, আত্মবিশ্বাসী, আবেগপ্রবণ, বিভ্রান্ত। বেশ। রাহুল, ইনফিউরিটি কমপ্লেক্সে ড্রিভেন একটা মানুষ, র্যাশনাল, হতে চাওয়া একটা মানুষ, আর অসৎ। হতে চাওয়াটা আলাদা করে আমরা দাগিয়ে দেবো না রাহুল, মানে আপনি বলেছেন কিন্তু আমরা যখন বলছি বোঝাতে গিয়ে আমরা চেষ্টা করবো 3টে ওই নিজেদের মতন বলে দিতে, কোনটা আমার হতে চাওয়া, কোনটা আমার মিথ্যে, কোনটা আমি আসলে আমি, আমরা ক্যাটেগরাইজ করবো না, ওগুলো আমরা ছেড়ে রেখে দিই, জাস্ট ইনফরমেশন হিসেবে। হ্যাঁ ঠিক আছে। চন্দন,
ঈশ্বর বিশ্বাসী, কল্পনাপ্রবণ, ফুটবলার। সুদক্ষিণা সরকার, কনসিস্টেন্ট, কনফিডেন্ট, অসৎ। রনি গোস্বামী, কল্পনাপ্রবণ, ভেতারু, হিন্দুত্ববাদী। বেশ, আমরা জ্যোতির্ময় চক্রবর্তী, খারাপ মানুষ, যা খুশি ইচ্ছা হয় তাই করা, আর আরজে। আচ্ছা বেশ। আমি বাকিয়েছি। সৌভিক মজুমদার, কবি, সৎ, ঈশ্বর। বেশ, আচ্ছা আমি বলে দিচ্ছি যতক্ষণ ও ভাবছে। আমি অনুত্তমা, অসম্ভব ইম্পালসিভ, ভীষণ উদ্যোগী এবং অর্গানাইজড। আমি কনভিকশন নিয়ে বাঁচি, কনভিনিয়েন্স নিয়ে বাঁচি না। ইনডিসিপ্লিন, কমপ্লিকেটেড, আর অভিনেতা প্রতীক দাস। আচ্ছা বেশ। হ্যাঁ স্যার বাকিয়েছি। দেবেশ, অনুভূতি প্রবণ, ভয়ঙ্কর রাগী, অত্যন্ত খারাপ। আমরা কি সবারটা পেয়ে গেলাম? বিশ্বজিৎ। কার বাকি আছে? আর কি কেউ বাকি আছে? আমরা না, বিশ্বজিৎ বলেছি। থ্যাংক ইউ প্রত্যেককে। এইটার মধ্যে আমরা ঢুকবো না যে কোনটা আমরা সত্যি বলেছি, কোনটা আমরা মিথ্যে বলেছি, কোনটা আমাদের কল্পনার আমি। আমরা এটা দিয়ে শুধু এই কারণে করা আমার মানে মনে হচ্ছিল যে আমরা করে দেখতে পারি। তার একটা কারণ হচ্ছে যে তিনটে বলতে গিয়ে একটু আমরা যদি বলি যে কোনটা আমায় সবচেয়ে বেশি ভাবতে হয়েছে। যেটা আমি নই। যেটা আমি নই। বেশ অর্ণব। আর কাউকে অন্য কোনোটা যেটা একটু বেশি ভাবতে হয়েছে? সুদক্ষিণা। আমার হতে চাওয়া আমিটাকে নিয়ে বেশি ভাবতে হয়েছে। আমরা অনেকেই, হ্যাঁ রাহুল, না সৌভিক, হ্যাঁ যেটা আমি নই, সেটা অনেক বেশি ভাবতে, যেটা আমি নইটাও ভাবতে হয়েছে, যেটা আমি মানে যেটা আমি হতে চাই না, যেটা আমি হতে চাই না সেইটা আমাকে বেশি ভাবতে হয়েছে। সবগুলোই ভাবতে হয়েছে। সবগুলোই ভাবতে হয়, তার কারণ আমরা আসলে আমাদের আমিটাকে অনেক সময় প্রশ্নই করি না। আমরা অন্যদেরকে নিয়ে বড্ড ব্যস্ত থাকি। আমাদের যদি সেলফ অ্যান্ড আদারের গল্পে ঢুকতে হয়, কোনটা আমার আমি আর কোনটা আমার না আমি, কোনটা আমার কাঙ্ক্ষিত আমি, কোনটা আমার অবাঞ্ছিত আমি, আমরা সেই গল্পগুলোতে ঢুকি না, বহুদিন ঢুকি না। আমরা যে কাজটা এখানে সম্ভবত যেভাবে আপনারা করার কথা ভাবছেন, বা দেবেশ যে অংশটা নিয়ে কাজ করছেন হেনরি ফাইভ, সেখানে আমরা একটা এমন চরিত্রকে মূলত দেখতে পাবো যার ভাবনায় তার আমিটা বহুভাবেই প্রখর। তো তার গল্পে ঢুকতে গেলে আমাদের গল্পে ঢুকতে হবে, এবং আমাদের গল্পে ঢুকতে গিয়ে আমাকে আমার নিজের মধ্যেকার এমন অনেক প্রশ্ন খুঁড়তে হতে পারে। আমি বলি এটা আমাদের একটা এক্সপিরিয়েন্সিয়াল লার্নিং, যে প্রশ্নগুলো নিজেকে আমরা করা বন্ধ করে দিয়েছি। অন্যায় করিনি, বেশ করেছি, কারণ সারাক্ষণ সেসব প্রশ্নের মধ্যে থাকলে আমাদের দৈনন্দিন কাজকর্ম সম্ভব হতো না। আমাদের সঙ্গে যে ফোনটা আমরা ব্যবহার করি, যে রনি যেটা ধরে আছে, এগুলোর সব ফিচার্স আমরা জানি, হয়তো গত 2 বছর ব্যবহার করছি, কিন্তু নিজের সাথে তো আমরা প্রায় কচ্ছপের বয়স থেকে থাকছি। নিজের সব ফিচার্স কি জানি? এই যে রাহুল বলছিলেন যে আমায় তিনটেই ভাবতে হয়েছে, হ্যাঁ আমাদের তিনটেই ভাবতে হয়, তার কারণ আমরা নিজেদেরকে খুব একটা জানার চেষ্টাই করি না। আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি না যে তুমি কেমন আছো, তুমি আসলে তোমার কোন তুমিটাকে নিয়ে স্বচ্ছন্দ, বা তোমার কোন তুমিটাকে নিয়ে তুমি স্বচ্ছন্দ নও। এই ডায়লগটাতে আসার দরকার আছে। তা না হলে যে মানুষগুলো সেইটার জটিলতায় ঘুরপাক খাচ্ছেন, তাদের মনটাতে আমাদের দৃষ্টি ফেরানো সম্ভব হবে না। এই যে আমরা এক্ষুনি ভাবছিলাম যে কোনটা আমার সত্যিকারের আমি, কোনটা আমার কল্পনার আমি, কোনটা একেবারেই আমি নই, আমরা যদি একটু অন্যভাবে ভাবি যে এই যে আমরা যেগুলো কল্পনার আমি বললাম, বা যে চারিত্রিক বৈশিষ্ট্যগুলো একেবারে আমি নই বলে আমি হয়তো কমিউনিকেট করলাম, এগুলোই যদি আমাকে আজকে হঠাৎ বাঁচতে বলা হয়, আমাদের কেমন লাগবে? খুব কনভিন্সিংলি যদি বাঁচতে বলা হয়, মজার হবে। বেশ কেয়া, আর কিরম লাগবে? কি কি অনুভূতি উঠে আসবে আমাদের মধ্যে? এই দুটোর মধ্যে হলো একটা কন্ট্রাডিকশন হবে। তার মধ্যে আমি কোনটাকে বাঁচবো? কন্ট্রাডিকশন যদি হয়, অবশ্যই যেটা আমি হতে চেয়েছি। বেশ, যেটা একেবারেই আমি নই সেটা আমি হতে চাইবো না। আচ্ছা আমরা একটু ভেবে দেখতে পারি অর্ক,
অভ্র। অভ্র। আমরা একটু ভেবে দেখতে পারি যেটা আমি একদম আমি নই বলে বললাম তার মধ্যেও কি কোথাও একটু আমি থাকতে পারি? ওটাকেই বাঁচলাম কেন? একটু ভাবি তো, এত তো আছে। কেন আমি হিন্দুত্ববাদীর কথা বললাম? কেন আমি ঈশ্বর বিশ্বাসের কথা বললাম? কেন আমি অসৎ বললাম? আমি ধরে নিচ্ছি এগুলো আমরা নই যারা যারা আমরা বলেছি, কারণ আমরা জনসমক্ষে ওটাই আমি বলে বলতে চাইবো না। থ্যাংক গড এখানে বা থ্যাংক হুসোএভার আমাদের এখানে ওই ক্যাটাগরির মধ্যে কোনটা ট্রু কোনটা ফলস আমাদের টিক মার্ক দিতে হয়নি, কিন্তু আমরা আন্দাজ করতে পারি। কারণ আমরা যখন সমাজের কাছে নিজেদের সম্পর্কে বলি তখন আমরাও জানি কোনটা খায় কোনটা খায় না। সমাজের কাছে যখন খাওয়াতে চাই তখন তো নিজেকেও খাইয়ে দিই, নিজেকে খাওয়াই না। নিজেকে খাওয়াতে গিয়েও কিছু কিছু জিনিস আমরা জানি যে আমরা নিজের সম্পর্কে বলে ফেলতে পারি। আমি একটু আমারটা বলছি, আমি একদম তোমাদের আপনাদেরটা জিজ্ঞেস করবো। আমি যখন বললাম আমি ইম্পালসিভ, আমি খুব অর্গানাইজড, এবং আরেকটা কি যেন নিজের সম্পর্কে বলেছো, আমি ভীষণ কনভিনিয়েন্স নিয়ে বাঁচি না কনভিকশন নিয়ে বাঁচি। এই তিনটার মধ্যে কোনটা আমার ফ্যান্টাসি সেলফ বলে মনে হয়? অর্গানাইজ লাস্ট কনভিকশন। কেউ বলছে না যে ইম্পালসিভটাও আমার ফ্যান্টাসি হতে পারে, কথার কথা বলছি। আমি কোনটা সত্যি কোনটা মিথ্যের মধ্যে যাচ্ছি না, হতেও তো পারে। এইখান থেকে বুঝতে হবে যে আমরা যে মানুষটাকে নিজের মধ্যে কোথাও লালন করছি বা নিজেকে নিজের বলে জানছি, তার ঊর্ধ্বেও আরো অনেকগুলো আমি রয়ে যাচ্ছি, যে আমিগুলো আমরা রিচ করি না। কেন করি না? সমাজ খারাপ বলবে বলে। অনুত্তমা ব্যানার্জির ইম্পালসিভ হওয়াটা একটা এম হতে পারে, অ্যাসপিরেশন হতে পারে, আমরা কল্পনাই করতে পারি না। অনুত্তমাদের একটা ইমেজ আছে, যেমনই হোক সেটা। ওই কে আজ এরকম সিরিয়াস টপিক অনুত্তমা যাদবপুরে গিয়ে কি সব বলেছে, আমাকে বাইকে তুলতে তুলতে বললো, ঠিকই বলেছি, বাজে কথা বলিনি, সত্যি কথাই বলেছি, আমি হয়তো বলেছি গিয়ে। কিন্তু আমি বলছি যে সেই মানুষটার তো নিশ্চয়ই ফ্যান্টাসি হবে না, অ্যাসপিরেশন হবে না যে আমি একটু ইম্পালসিভ হব। আমার সেটা অ্যাসপিরেশন কিনা আমি সেটার মধ্যে যাচ্ছি না। আমার কথা হচ্ছে যে আমাদের একভাবে মানুষকে দেখা থাকে, সেই মানুষটারও নিজেকে দেখাটা অনেকাংশে তার দ্বারা নির্মিত হয়, এবং এই পলেস্তরাগুলো পড়তে পড়তে আমরা আমাদের আমিটাকে কোথাও খোয়ে ফেলতে থাকি। এবারে যদি আসি যে আমরা যে ফ্যান্টাসির আমিগুলোর কথা বলছিলাম, এই ফ্যান্টাসির আমিগুলোতে আমরা পৌঁছতে গিয়ে হোঁচট খাচ্ছি কেন? কোথায় কোথায় আমরা আটকে পড়ছি? কেন সেখানে যেতে পারছি না? কেউ একটু বলি আমরা। অনেকেই তো আমাদের অনেকগুলো ফ্যান্টাসির আমি আইডেন্টিফাই করলাম এক্ষুনি, আজকে যখন আমাদের কথোপকথন শুরু হলো তখন। কেন সেখানে পৌঁছতে পারছি না? কি কি প্রতিবন্ধকতা রয়েছে? প্রথমত মধ্যবিত্ত, দ্বিতীয়ত একটা চাপ থাকে যে আমি যেটা পড়াশুনো করেছি সেটাই আমার কাজ হতে হবে, তার বাইরে আমার কোনো কাজ হতে পারে না। বেশ। আর তারপরের একদম শেষ কথাটা গিয়ে হচ্ছে যে পারিপার্শ্বিক পরিস্থিতিটা আমায় যদি 10 পা এগোই তাহলে 20 পা পিছনে টানে। তাহলে কোথাও একটা পরিস্থিতির যে নিজস্ব কিছু প্রতিবন্ধকতা রয়েছে, সেটার জন্য আমি আমার কাঙ্ক্ষিত আমিটাতে পৌঁছতে পারছি না। এই কাঙ্ক্ষিত আমি যে অংশ আমি কাঙ্ক্ষিত আমি কোনটাতে যাচ্ছি না, কিন্তু আমি ধরে নিচ্ছি তার মধ্যে অনেকখানি আমার প্রফেশনাল আমিও রয়েছে। তাহলে এটাও আমার আইডেন্টিটির একটা বড় অংশ। কিন্তু আমাদের ফ্যান্টাসি কোথায় রিয়ালিটির সঙ্গে গুলিয়ে যায় ভাবতে গেলে আমাদের আমি মোটামুটি কি কি দিয়ে নির্মাণ হয় তার একটা যদি আন্দাজ পেতে চাই, 3টি জায়গার কথা বিভিন্ন সাইকোলজিস্টরা বলে থাকে। একটা হচ্ছে আমার প্রফেশনাল আইডেন্টিটি। এটা আমার মনে হয় আমরাও যখন নিজেদের ইন্ট্রোডিউস করছিলাম, আমরা অনেকেই আমাদের অভিনেতা, পপুলার অভিনেতা, ভালো অভিনেতা, আরজে, এরকম নানান নানান শব্দ আমরা শুনতে পেলাম এক্ষুনি। তার মানে একটা প্রফেশনাল আইডেন্টিটির কথা আমরা বলছি। আরেকটা আমরা এখানে পেয়েছি যেটা বিভিন্ন সাইকোলজিস্ট আইডেন্টিফাই করেছেন, এবং সাইকোলজিস্টরা কিছু হাতি ঘোড়া রকেট সায়েন্স করেন না। আমাদের গোটা জীবনের বাঁচাগুলোকে ওরা একটু বড় বড় শব্দ দিয়ে লেখে, এর চেয়ে বেশি অন্যরকম কিছু করে না। তো এক্ষুনি আমরা যে কথাগুলো বললাম তার মধ্যে আমরা আইডেন্টিটি থিওরি করে ফেলেছি প্রায়। আরেকটা হচ্ছে আইডিওলজিক্যাল আইডেন্টিটি। এই যে আমরা বলছিলাম আমরা হিন্দুত্ববাদী কিনা, ঈশ্বর বিশ্বাসী কিনা, এটা আমাদের আইডিওলজিক্যাল আইডেন্টিটি। সেখানে আমাদের পলিটিক্যাল আইডেন্টিটিও থাকতে পারে, যে আমি একটা নির্দিষ্ট পলিটিক্যাল বিলিফ সিস্টেমের মধ্যে আছি কিনা, সেটাও আমার আইডিওলজিক্যাল আইডেন্টিটি। আরেকটা হচ্ছে জেন্ডার আইডেন্টিটি। এখানে সেটা নিয়ে আমরা কেউ কথা বলিনি, কোনো সময় অন্য কোনো পরিসরে সে জায়গাটা উঠে আসতে পারে, যে অ্যাজ এ জেন্ডার আমি কোন জায়গাটাতে রিলেট করতে পারি বা কানেক্ট করতে পারি। তো এই 3টে মূল কাঠামো, এবং জেন্ডার বলতে শুধু জেন্ডার নয়, জেন্ডার সেক্সুয়ালিটির পুরো প্যারাডাইমটা সেখানে আসে। সেই গোটা প্যারাডাইমটাতে আমার একটা আইডেন্টিটি থাকতে পারে। মোর অর লেস এই 3টে আইডেন্টিটি নিয়েই কিন্তু আমাদের আমিটা তৈরি হয় বলে বিভিন্ন মানুষ বলছে। এবার যখন সেই গোটা গল্পটার মধ্যে আমার কল্পনা আর আমার বাস্তবটা গুলিয়ে যাচ্ছে, যেটা কোথাও আমাদের এই টেক্সটের সঙ্গে জড়িত, যেটার মধ্যে ঢুকবো বলে হয়তো আমাদের আজকে একসঙ্গে হওয়া, সেটা কি কারণ হতে পারে যদি আমরা একটু ভাবার চেষ্টা করি। ফ্যান্টাসি তো আমাদের প্রত্যেকের আছে। এই যে আমাদের একটা কাঙ্ক্ষিত আমির কথা আমরা ভাবলাম,
হয়তো নিজেকে জিজ্ঞেস সাধারণত করি না, কিন্তু করতে গিয়ে তো একটা উত্তর পেলাম, পৌঁছলাম তো একটা উত্তরে যে এইটা আমার কাঙ্ক্ষিত আমি। এমনও হতে পারে সেটা সরি মানে আজকে ধরা যাক 17ই নভেম্বর সকালবেলা 2019 11:10 আমার কাঙ্ক্ষিত আমি এটা বলে আজকে বিকেল 5টাতেই আমার কাঙ্ক্ষিত আমি এটা নাই থাকতে পারে। এমনও হতে পারে যে আমার কাঙ্ক্ষিত আমি শঙ্খ ঘোষের একটা কবিতা আছে না, ওই যে আজ আমি তো প্রমাণ করো আজ আমি সেই আমি ঠিক না কাল আমি ঠিক সেই আমি ঠিক, মানুষ তো শালগ্রাম শিলা না। এক্স্যাক্টলি, এবং এটা খুব সত্যি কথাই। তাহলে আমাদের আমিগুলোরও এই যে তিনটে ভাগও আমরা বললাম, প্রফেশনাল আইডেন্টিটি, আইডিওলজিক্যাল আইডেন্টিটি এবং কোথাও আমাদের জেন্ডার সেক্সুয়ালিটির আইডেন্টিটি, এই তিনটে আইডেন্টিটিও তো বদলাতে যাচ্ছে। আমরা কি সত্যি সত্যি আমি আজ থেকে 10 বছর আগে যেভাবে ভাবতাম, 10 বছর তো অনেক বড় কথা, অনেক বড় স্প্যান, 10 দিন আগেও যেভাবে ভাবতাম আজকে না ভাবতে পারি, আমাদের তো সেই শিফটগুলো ঘটে। তাহলে আমার ফ্যান্টাসিরও শিফট ঘটতে পারে। ফ্যান্টাসির বা কি দোষ হয়েছে যে এক জায়গায় শালগ্রাম শিলা হয়ে বসে থাকবে, সেও তার মতন করে বদলে যেতে পারে। এবং যেটা আমরা এখন শুনছিলাম যে আমাদের একটা পরিপার্শ্বের যে চাপ, তার জন্য আমরা আমাদের ফ্যান্টাসিতে পৌঁছতে না পারতে পারি। এইবারে যদি আমরা একটু আসি, যেটা কোথাও ডিসঅর্ডার বলে ডাকবো কি ডাকবো না সেটা হয়তো তর্ক সাপেক্ষ, কিন্তু কিছু মানুষ যারা এই বিভাজন রেখাটাকে গুলিয়ে ফেলছেন, তাদের মধ্যে কি ঘটছে সেটার গল্পে, যেটা কোথাও হেনরি ফাইভের সাথে জড়িত। বহু সময় যেটা হয় যে এই যে আমার কাঙ্ক্ষিত আমি, তার সঙ্গে আমার বাস্তবের আমিটার ফারাকটা আমার নিজের কাছে অসহনীয় হয়ে উঠতে পারে, আমি আর নিতে পারছি না সেটা। এবং সেটা খুব ছোটবেলা থেকেই নানান ছোট ছোট জায়গায় তৈরি হতে পারে। মনে হতেই পারে যে এই যে রাহুল বললেন বোধহয় হীনমন্যতা শব্দটা, এই যে হীনমন্যতা বোধ কিন্তু অনেক সাইকোথেরাপিস্টরা বলেন, সাইকোলজিস্টরা বলেন, আমাদের অনেক সমস্যা মিলে, আমরা মানে আমাদের অনেকগুলো চারিত্রিক বৈশিষ্ট্যের ডেভিয়েশনের একদম গোড়ার কথায় যদি আসতে চাই, হীনমন্যতা বোধ কিন্তু সেখানে একটা খুব বড় অংশ নিয়ে থাকে। কেন নিয়ে থাকে? কারণ আমাদের কারোরই নিজেকে ছোট ভাবতে ভালো লাগে না। মানে এইটা আমরা ছেলে মানুষের অর্থে বলছি না, কেউ আমার তুলনায় অনেক বৃহৎ একজন মানুষ, আমি তার তুলনায় ক্ষুদ্র, এইটা আমাদের ভাবতে আদতে ভালো লাগে না। ঠিক যেরকম আমাদের ক্রিটিসাইজড হতে ভালো লাগে না। আমি হলফ করে বলতে পারি, আমরা যখন বলি তোমাকে গঠনমূলক সমালোচনা করো, বলি কারণ এটা বলতে ভালো লাগে, এটা বললে বোঝা যায় আমি কত উদার, আমার শুনতে ভালো লাগে না, একদম ভালো লাগে না, বাংলা ইম্পসিবল, তাই না? অসম্ভব খারাপ লাগে। আমি বলি এই কনফিডেন্স থেকে বলি যে খুঁজে পাবে না, ও কিছু বলতে পারবে না, আদতে কিন্তু আমি সেটা জানি। হ্যাঁ, শিল, এবং এটাও আমার কাঙ্ক্ষিত আমি। যদি সেভাবে দেখি, আমি যখন বলি যে এই যে আপনি আমার কাজটা দেখলেন, একটু যদি বলেন কেমন লাগলো, আপনি একটা গঠনমূলক সমালোচনা করুন। আমি সমালোচনা আমি চাই, তো আমি তো সমালোচনাই শুনতে চাই। একদম বাজে কথা, একদম বাজে কথা। নিজের কাছে নিজে যদি আমরা খুব, কারণ আমরা চেষ্টা করবো আজকে অন্তত যেভাবে আমরা একত্রিত হয়েছে তাতে একটু আমরা নিজের কাছে নিজে সৎ হই, কিছু যায় আসে না, এই ঘরের বাইরে সেই সমতা নিয়ে আমরা নাই পৌঁছতে পারি, নিজের কাছে নিজে অনেস্ট হই। অ্যাকচুয়ালি আমরা শুনতে চাই না। কেন চাইবো? আমি কেন 4টি বাজে কথা তোমার থেকে বসে বসে শুনবো? তুমি আমার কাজের গোটা ইতিহাস জানো না, আমার জীবন জানো না, আমি কিসের মধ্যে গিয়ে সেদিন মঞ্চে দাঁড়িয়েছিলাম জানো না, স্টুডিওর ফ্লোরে দাঁড়িয়েছিলাম জানো না, তুমি এসে 4টি পাকা পাকা কমেন্ট করবে, আমি বসে বসে সেগুলো গিলবো? আমি অ্যাকচুয়ালি সেটা মনে করি, বেশ করি। আমি করাটাকে প্রশ্ন করছি না, আমার সেটা মনে করার পূর্ণ অধিকার আছে বলে। কিন্তু যখন আমার এই জায়গাটা এতটাই বেড়ে যাচ্ছে যে আমি জানি যে ধরা যাক কোথাও তো আমাদেরও একটা আত্মমূল্যায়ন থাকে, আমি জানি যে আমি এতটাই ভালো এই পারফরমেন্সটা দিয়েছি যে আমি ওদের জিজ্ঞেস করতে পারি 10 জনের মধ্যে 9 জন দাগ কাটতে পারবে না, সেখানে খোলা মঞ্চে দাঁড়িয়ে আপনারা বলুন হ্যাঁ 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 বলুন। কিন্তু যদি আমার নিজের মধ্যে নিজেকে নিয়ে প্রশ্ন থাকে, যদি আমার মনে হয় অ্যাকচুয়ালি অত ভালো হয়নি, আসলে তো অত ভালো পারছি না, আমারই তো কোথাও ভেতরে বসে মনে হচ্ছিল জোরে বাবা ও তো এই সিনটা ফাটিয়ে দিচ্ছে, আমার গায়ে লাগতে শুরু করেছিল, হতে পারে তো জীবনের, মানে আমি বলছি যে হয়তো সেই অর্থে খুব শ্রেষ্ঠ একজন তার নিজের ফিল্ডে, তারও তো একদিন কোথাও মনে হতে পারে যে আজকেরটা ইট ওয়াজন্ট মাই ডে, ও বড্ড ভালো করে বেরিয়ে গেল। এইটা নিজের কাছে স্বীকার করতে আমাদের গায়ে লাগতে যখন ভীষণ শুরু করে, বিঁধতে শুরু করে, সেখানে প্রথম যে জায়গাটা হয় সেটা হচ্ছে ওই যে আমার তৈরি করা আইডেন্টিটি, তার গায়ে ঘা লাগে। এবার আমার তৈরি হওয়া ফ্যান্টাসি তো অনেক পরের কথা, আমার একদম বাস্তবের আইডেন্টিটির মাঠে দাঁড়িয়ে তো আমার ক্রাইসিস হচ্ছে। আমাকে কি তাহলে কেউ ভালো বলবে, নাকি আজকের পুরো জিনিসটার পরেই, পারফরমেন্সের পরে সবাই ওকে নিয়ে কথা বলবে? আস্তে আস্তে আমার জমতে শুরু করছে।
এবার জমাটাকে আমি আরেকটু ঠিক করে বলি, আমি একটা উদাহরণ দিই, আমি একজন মানুষের কথা বলি, হয়তো আমাদের রিলেট করতে সুবিধা হবে। আমার কাছে একটি মেয়ে বছর 7-8 আগে আসতেন, থিয়েটার নাট্যকর্মী। তার যেটা প্রথম শুরু হয়, তিনি আমার কাছে এসে বলেন যে আমার নাটকের দলে আমাকে ভীষণ ব্রাত্য করে দেওয়া হচ্ছে। আমি এই দলে সাধারণত খুব উল্লেখযোগ্য চরিত্র অভিনয় করে থাকতাম, আমার একটা আলাদা জায়গা ছিল, আমাকে খুব ব্রাত্য করে দেওয়া হচ্ছে। আমি ইদানিং সেটা বুঝতে পারছি, আমার ভীষণ তাই নিয়ে ডিপ্রেশন হচ্ছে, আমি ভীষণ কষ্ট পাচ্ছি। উইথ অল র্যাশনালিটি কিন্তু সে বুঝিয়ে বলছে আমাকে ভীষণ ব্রাত্য করে দেওয়া হচ্ছে। এবং আমার যা যোগ্যতা, এটা আমাদের অনেকেরই অনেক সময় জীবনের নানান ক্ষেত্রে মনে হয়, সেই অনুসারে আমি যা পাবো তা আমায় দেওয়া হচ্ছে না। আমি ভালো করে বলতে পারি, আমরা এই ঘরে যারা যারা আছি, কখনো জীবনে আমাদের মনে হয়নি, হতে পারে না, একাধিকবার মনে হয়েছে যে আমার যা যোগ্যতা আর আমার প্রাপ্তি দুটোর মধ্যে ফারাক হয়েছে, সেটা মনে হচ্ছে। এবং ও তার পাশাপাশি কিছু কিছু জায়গা নিজের মতন করে কিছু কারণ ঠিক করে নিচ্ছে। তার মধ্যে একটা কারণ হচ্ছে যে আমি নির্দেশকের সঙ্গে প্রেম করতাম, এখন আমার প্রেমটা ভেঙে গেছে, এখন নির্দেশক আরেকজনের সঙ্গে প্রেম করে, তাই জন্য বোধহয় তাকে প্রাধান্য দিচ্ছে। এটা একটা সেট অফ রিজন। আমাদের তো আমাদের মতন করে কিছু রিজন থাকে। আমি কিন্তু কোনটা আসলে সত্যি কোনটা বাস্তব আমি তার মধ্যে যাচ্ছি না, আমি মেয়েটির ন্যারেটিভ বলছি, সে আমাকে কি বলেছে বলছি, সেটা হচ্ছে। এবং সেখান থেকে যেহেতু আমি এখন আর তার প্রেমিকা নেই, দলে আমার যে প্রাধান্য ছিল সে প্রাধান্য আমি পাচ্ছি না, এখন তার যে বর্তমান প্রেমিকা সেই মেয়েটি সেই প্রাধান্যটি পাচ্ছে, সেই সমস্ত রোল পাচ্ছে। এবার সে বলছে, এবং শুধু সেটা নয়, সেটা তো ধরা যাক ঠিক আছে, আমি তাও সেটার সাথে করার চেষ্টা করছি। আমাকে ডেলিভারেটলি খুব অপমান করা হয় যখন হয়তো মেকআপ রুমে আমরা সবাই রয়েছি বা কিছু, সেখানে এখানে আমি তাকে জিজ্ঞেস করলাম একটা দুটো উদাহরণ যদি দেন কিভাবে অপমান করা হচ্ছে। ইচ্ছে করে আমাকে লাথি দেখানো হয়। আরেকটু ল্যাবরেটরি জিজ্ঞেস করে বোঝা গেল কেউ হয়তো স্ট্রেচ করছিল, তার পাটা উঠেছে যেখানে ও দাঁড়িয়ে আছে সেখানে। এবার ওর মনে হচ্ছে আমাকে ডেলিভারেটলি লাথি দেখানো হলো। এইটা যে কোনো একদিন আমাদের মনে কিন্তু আসবে না। এই মেয়েটির আজকে এই ঘটনাটা এভাবে কোথাও নিজের কাছে ব্যাখ্যা করার একটা ইতিহাস তৈরি হচ্ছিল, যেটা একদিনে হচ্ছিল না। আস্তে আস্তে কোথাও তার মধ্যে আমাকে বোধহয় অতটা পছন্দ করা হচ্ছে না, এই যে আমার একটা রিলেশনাল শিফট হয়েছে, যে অমুক ছিল এখন আমি নেই, সেখান থেকে আমার একটা সেন্স অফ রিজেকশন হয়েছে। তার মধ্যে একটা হীনমন্যতাবোধ নিশ্চয়ই থাকে, একটা সেন্স অফ ইনফিরিয়রিটি থাকে। আমাদের কার রিজেক্টেড হতে ভালো লাগে? এই যে যেরকম বলছিলাম, আমাদের ক্রিটিসাইজড হতে ভালো লাগে না, আমাদের রিজেক্টেড হতেও ভালো লাগে না। আমরা অ্যাটেনশন পেতে পছন্দ করি, আমরা প্রাধান্য পেতে পছন্দ করি, এই সবই তো, আমরা তো হিউম্যান বিংস, এগুলোই পছন্দ করবো, এটাই তো খুব স্বাভাবিক। আমাকে একটু অ্যাটেনশন দিও না, এই খুব কম হয়। যারা খুব তারাও মনে করে আমি চুপটি করে এক কোনায় থাকবো, তুমি আমায় নজর করো। অসম্ভব যে সে ভাববে যে আমি চুপটি করে এক কোনায় থাকবো, আমাকে ইগনোর করো, খুব কম হয়। তাহলে সে তো এই খারাপ লাগাগুলো জমাতে জমাতে আজকে এমন একটা জায়গায় চলে গেছে যেখানে তার বাস্তবের ঘটনাগুলো পুরো ঘটছে না, তা কিন্তু না। সত্যি তো একটা মেকআপ রুমে থেকে স্ট্রেচ করতেই পারে, পাল্টে যাচ্ছে কি সেটাকে দেখার চোখটা। তাহলে বদলটা প্রথমে বাস্তবে আসে না, বদলটা আসে দৃষ্টিভঙ্গি। এবং যে ফ্যান্টাসিগুলোর তৈরি হচ্ছে সেই ফ্যান্টাসিগুলোর মধ্যে বাস্তব এমন ভাবে সমান্তরাল পথে হাঁটছে, আলাদা করা যাবে না। এবারে যদি সে বলে আপনি আমাকে হলপ করে বলতে পারেন যে আমাকে সত্যি সত্যি অপমান করার জন্য লাঠিটা দেখায়নি, কেন ঘরে তো অত অত জায়গা আছে, অন্যদিকে পাটা করতে পারেন, আমি একজন সিনিয়র অ্যাক্টর, বলতে পারেন। আমি বলছি সেইটার মধ্যেও কোথাও কোনো যুক্তি নেই, এমনটা কিন্তু নয়। এবার সেটা আস্তে আস্তে আরো বাড়ছে। এরপর সে বলছে যে আমি দেখছি যে প্রত্যেক দিন আমার দলের ছেলেরা বা মেয়েরা যে ধরনের স্ট্যাটাস হোয়াটসঅ্যাপে দেয়, আমি বুঝতে পারছি সেগুলো আমাকে উল্লেখ করে বলছে, আমি তো জানি আমাকে মিন করে বলছে। তার কারণ আমি এবার আমাকে নিয়ে কোথাও এতটাই ক্রাইসিসে পড়েছি, আমি পৃথিবীর কোনো কিছুই আমাকে বাদ দিয়ে আর ইন্টারপ্রেট করতে পারছি না। ছোট ছোট ঘটনাকে আমি তার মধ্যে জুড়ে ফেলছি। কিরকম? ধরা যাক আমি আমার সঙ্গে কারোর করিডোরে দেখা হলে হয়তো এই কেমন আছো, সবাই আরে ঠিক আছে তুমি কেমন আছো ঘটে। ধরা যাক আজকে আমি তাকে বলি এই কেমন আছো, সবাই একটা ব্যাঙে হাসি হেঁটে চলে গেল, কথার কথা বলছি। এই ক্ষেত্রে যে মানুষটি অলরেডি এরকম একটা মানসিকতা দিয়ে যাচ্ছে, তার কি মনে হবে? তার তখন মনে হতে পারে যে আমার সম্পর্কে ও কেউ কিছু বললো, কেউ, ও তো আমার বন্ধু ছিল, ও তো আমার সাথে খুব ঘনিষ্ঠতা রাখতো, ও তো আমার সাথে যোগাযোগ রাখতো, আচ্ছা এরও কান ভাঙালো, একেও ইনফ্লুয়েন্স করে দেওয়া হলো, এতটা চক্রান্ত চলছে। একবারও কিন্তু সে ভাববে না যে আচ্ছা ওর আজকে বাড়িতে কোনো অসুবিধা থেকে থাকতে পারে, ওর শরীর খারাপ থাকতে পারে, ওর মাথা ধরে থাকতে পারে, অন্য মনস্ক থাকতে পারে। আমরা কিন্তু কখনোই ইউ সেন্ট্রিক একটা ইন্টারপ্রিটেশনে যাচ্ছি না, পুরোটাই আই সেন্ট্রিক। আই সেন্ট্রিক ভালো ভালো কথা ভাবছি না, খারাপ খারাপ কথা ভাবছি না। এটা আচ্ছা
ঠিক আছে, পরের দিন আমিও তোমাকে দেখে আর কথা বলবো না। এবার দেখো কিরকম বিশ্বাস সাইকেলটা হয়। পরের দিন সে কিন্তু তাকে দেখে অ্যাকচুয়ালি কথাটা বলছে না। হয়তো অন্যরা দলের বাকিরা যখন হয়তো গল্প করছে, খেলছে, কথা বলছে, ভাগ করে খাচ্ছে খাবার, সে একটা অন্যদিকে ফোন নিয়ে ফেলছে, কারণ তার তো মাথায় ততক্ষণ ওই গল্পটা লেখা হয়ে গেছে, শেষ। ওই গল্প মোটামুটি গোটা স্ক্রিপ্ট নির্মিত আপনাদের ভাষায়, যে এরা আমায় পছন্দ করে না, এরা দল পাকিয়েছে, এরা সবাই ষড়যন্ত্র করছে, আমি আর আমার আগের অবস্থানে নেই। আমার প্রেমিক আমাকে রিজেক্ট করার পরে প্রেমিকের দলও আমাকে রিজেক্ট করেছে, আমি একটি কেসের প্রেক্ষিতে বলছি। এবার বাকিরা যারা দলের রয়েছে তারা দেখছে অমুক দিদি আগে মিশতো, অমুক দিদি আগে টিফিন খুলে বলতে এই আমাদের সাথে খাবি, এখন অমুক দিদি সারাক্ষণ ফোন নিয়ে দূরে বসে থাকে। আচ্ছা, তারা হয়তো ব্রেকআপের কথাটাও জানে, তারা হয়তো ভাবছে যাকে বাবা হয়তো মন মেজাজ খারাপ, ঘাটাবো না, থাক নিজের মতন, সুখেছে রয়েছে সুখেছে থাক, এসব ভাবছে হয়তো। এর ফলে কি হচ্ছে, ক্রমশ তার মাথায় তৈরি হওয়া গল্পটা আরো জোরদার হচ্ছে। এখান থেকে আস্তে আস্তে জিনিসটা আরো একটা লেভেলে কিভাবে বাড়তে পারে। এবার যেহেতু আমার গল্পটাতে আমি ক্রমশ বিচ্ছিন্ন হচ্ছি, আদার্স গুলো আরো যে মানুষগুলো যাদের সাথে আমি কথা বলতাম, যেখান থেকে অনেক সময় হয়তো যে আমি হয়তো খুব খারাপ মেজাজে আছি, কিন্তু কারোর সাথে একটা আড্ডা মেরে ডাইলিউটেড হয়ে গেলাম, এই জানিস তো আমার মনে হয় ও আজকাল আমাকে পছন্দ করে, এই কি বাজে কথা বলছিস, সেটা হয়তো বললো, কিছুটা হলেও তো একটা ইন্টারভেনশন হচ্ছে, কিছুটা হলেও তো একটা বাইরের লোকের কথা ঢুকছে। আমি তো তাকে বললাম না তুই বুঝিস না, বললাম হয়তো, কিন্তু একবার মাথায় হয়তো ভাববো যে ও অবশ্য বলছিল, এরম হয়তো নয়। এই কমিউনিকেশনের দরজাটা অন্তত খুলে থাকে। আমি যদি সবকটা দরজা আস্তে আস্তে বন্ধ করতে থাকি, সবাই আমার শত্রুপক্ষ ভেবে, তখন কোথাও কিন্তু আমাকে আর রিয়ালিটি ঘা দিয়ে জানানো দেবে না তুমি কতটা ঠিক আর আমি কোথায় ঠিক। রিয়ালিটি থেকে বিচ্ছিন্ন হওয়াটার প্রক্রিয়ায় কিন্তু আমি এবার ঢুকে পড়েছি। আরো কয়েকটা ধাপ নিয়ে এতক্ষণ তো আমি ভাবছিলাম দলের লোকেরা আমার বিরুদ্ধে আছে। এবার ধরো যাক আমি আমার বাড়িতে রয়েছি, বাড়ি থেকে বেরোতে গেলাম, দেখলাম যে দিনের বেলা একটা গাড়ি দাঁড়িয়ে আছে, গাড়িটার হেডলাইটটা জ্বলছে। আচ্ছা, তার গাড়ির হেডলাইটে কোনো প্রবলেমও থাকতে পারে, এমনিও থাকতে পারে, কেন বলো আমার বাড়ির সামনে লোক পাঠিয়ে দিয়েছে, এদের এত শত্রুতা আমার সাথে। আমরা হাসছি, কিন্তু বিশ্বাস করুন এই লেভেলে কিন্তু তার টর্মেন্টেড হওয়াটা শুরু হয়ে যায়, এতটাই কিন্তু সেটাকে বিশ্বাস করতে শুরু করছে। আমি পাড়ার দোকানে যাচ্ছি, হয়তো দুটো মানুষ তারা পাশাপাশি দাঁড়িয়ে কথা বলছিলেন, বলতে বলতে হয়তো তারা তাদের আলোচনার প্রেক্ষিতে এমন কোনো শব্দ ব্যবহার করছেন তাদের বাক্যে, যার সাথে আদতে কিন্তু বাস্তবে দেখতে গেলে আমার জীবনের কোনো যোগ নেই। হয়তো তারা বললো যে কি খারাপ রে বাবা, মানে কি খারাপ একটা মাল, বললো আমাকে মাল বলছে, এদের কেউ শিখিয়ে দিয়েছে। তারা নিজেদের সাথে নিজেরা কথা বলছিল, ওর সাথে কোনো যোগই ছিল না সেটার। ও ভাবছে যে এটা তাহলে এরাও আমাকে ওই চোখে দেখছে। এরপর আস্তে আস্তে যেটা আরো একটা ধাপে হতে পারে, কিভাবে একটা থেকে একটা আমরা যাই সেটা বোঝার জন্য বলছি। এবার ভাবুন, আমি খুব উপেক্ষিতা, আমি প্রাপ্ত, দলের কেউ আমার পছন্দ করে না, আমার প্রেমিক আমাকে ছেড়ে আরেকজনকে পছন্দ করে ফেলেছে, এই গোটা অবস্থানে কি আমার নিজেকে বেশিক্ষণ দেখতে ভালো লাগবে? লাগবে না তো, কারণ আমার ভেতরকার ভারসাম্যটা নষ্ট হচ্ছে এবং আমরা কেউ একটা পয়েন্টে করে খুব আনহ্যাপি বহুদিন অবধি থাকতে পারি না। ঠিক যেখান থেকে একটা অন্য কনটেক্সটে বলছি, বাইপোলার ডিসঅর্ডার হয়, যে ডিপ্রেশন থাকতে থাকতে তার ম্যানিয়া হতে পারে, কারণ শরীর মন ডিপ্রেশনটাও অতদিন ধরে নিতে পারছে না, তখন তার সেটাকে ভেঙে একটা চূড়ান্ত ফুর্তিতে যেতে ইচ্ছে হতে পারে, কারণ ওই ব্যালেন্সটা শরীরও করার চেষ্টা করবে। একইভাবে যখন আমরা এই ধরনের ভ্রান্ত ধারণায় ঢুকছি, ডেলিউশনে ঢুকছি, আমারও কিন্তু নিজেকে এতটা ছোট, এতটা ক্ষুদ্র, এতটা ব্রাত্য, এতটা উপেক্ষিত ভাবতে বেশিক্ষণ ভালো লাগবে। আমিও এটাই থাকতে থাকতে এবার গা ঝাড়া দিতে চাইবো। গা ঝাড়াটা কিভাবে দিতে চাইবো, কি মনে হয়? ভুল করে, কিরম ভুল? মানে যে ডিসিশনটা নেবে নিজেকে ঠিক করার জন্য, সেটা ভুল হবে। একটা উদাহরণ দেওয়া হবে। Maybe addiction to the drug or মেবি অ্যাডিকশন টু দ্য ড্রাগ টু অ্যান এক্সটেন্ট হতে পারে। অ্যাডিকশন করে ধরো আমি প্রচুর গাঁজা খেলাম বা প্রচুর মদ খেলাম, খেয়ে আমি কি ট্রিপে যাব, কি ভাববো, কারণ ট্রিপটা কিন্তু আমি ডিটারমিন করি, ট্রিপ আমার ড্রাগ ডিটারমিন করে। ডিপ্রেশনের ব্যাপারেই আমার বেশ, সেটা ভাবতে পারি মূল। আর কি ভাবতে পারি? একটা প্রেমে চলে যেতে পারি, একটা প্রেমে চলে যেতে পারি, কিন্তু প্রেমটা তো পেতে হবে। আমার প্রেমে ভীষণ পড়তে ইচ্ছে করছে, কিন্তু প্রেমটা পেতে হবে। তুই খুব অনেস্টলি ভেবে দেখি, এই অবস্থায় আমার পাড়ার কোনো হরিকাপুর ছেলে প্রপোজ করলে আমার হ্যাঁ বলতে ইচ্ছে করবে? আমার ডিরেক্টরের প্রেমিকা ছিলাম আমি, হ্যালো এক্সকিউজ মি, কাম অন। আমার সেখানে অনেক নার্সিসিস্টিক গ্লোরিফিকেশন আছে, হরিকাপুর ছেলে এসে বলে আমি তোমায় খুব ভালোবাসি, ঠাস করে জন্মাতে ইচ্ছে করবে আমার। কারণ মানে অ্যাবসলিউটলি প্রেমও আমার স্টেটাস, তো প্রেমের মধ্যে আমার নার্সিসিজম আছে, কাম অন। ওখানে কি আমি যাকে তাকে হ্যাঁ বলবো নাকি?
একইভাবে আমায় হয়তো কেউ বললো এই আমাদের শারদীয়া উৎসবে পাড়ার ক্লাবে একটা নাটক হচ্ছে, তুই একটু এসে দেখিয়ে দে না, মনে হবে দি গলা টিপে হ্যাঁ হবে। আমার প্রফেশনাল আইডেন্টিটিকেও তুমি ছোট করছো কেন? আমি আরো সরে গেলাম সেখান থেকে, আমাকে যে সে প্রেম নিবেদন করবে আমি হাঁটা লাগাবো হবে না, কিন্তু আমার প্রেমও চাই, কাজও চাই, সবই চাই, কিন্তু আমি এইগুলো তো চাই না। এইবার আমার হক হতে পারে সেটা কখনো থ্রু অ্যাডিকশন হতে পারে, ভুল সিদ্ধান্তে আস্তে আস্তে আমি ঢুকতে পারি, কিন্তু তার আগে যেটা হবে আমি নিজেকে তুমি এত ছোট আমায় বোধ করিয়েছো বলে অতটাই মেগালোম্যানি হয়ে যাওয়ার চেষ্টা করবো, একটা বিরাট বড় আমি তৈরি করবো। আর একটা জিনিস হতে পারে যে সে যখন দলে ধরো বা কোনো পরিস্থিতিতে ওরকম নিজেকে একা সরিয়ে নিচ্ছে, একটা চূড়ান্ত পর্যায়ে গিয়ে সে হয়তো একটা নিজের একটা খুব খারাপ ব্যবহার তৈরি করে দিতে পারে। হ্যাঁ ঠিক, একদম ঠিক। খারাপ ব্যবহারটাতে আমরা আসবো, খারাপ ব্যবহারটায় আসার আগে খারাপ ব্যবহারের কিছু ধাপ আছে। আরো একটা ব্যাপার হতে পারে যে মানে যেখান থেকে অবহেলিত হয়েছিল তার প্যারালালি একটা প্ল্যাটফর্ম নিজে তৈরি করার চেষ্টা করতে। ঠিক, একদম অ্যাবসলিউটলি সেগুলো করতে পারি। এবং এই যে প্রত্যেকটা আমি করার কথা ভাবছি, আমি সকলকে এরপর আমি উল্টে ছোট করব, আমি উল্টে ওদের দেখিয়ে দেব, আমি এমন একটা করবো যে এটা বিরাট ব্যাপার, আমি ওদের দল কি, ওদের দল কোনো হল পাবে না, আমি একা রাজ করব। এবার আমি কিন্তু সেই গল্পে নিজের মাথায় ঢুকে গেছি, ঢুকে গিয়ে কি কাজে গিয়ে সেগুলো ফলাচ্ছি, আমি কি নিজের কোথাও আমার পারফরমেন্স বা আমার নিজের যে যোগ্যতা, আমার নিজের যে একটা ক্ষমতা সেটাকে ব্রাশ আপ করছি না, কিন্তু আমি কি করছি, আমি আমার প্রথমেই একটা ফ্যান্টাসি ট্রিপে চলে যাচ্ছি। এবার আমি বিভিন্ন লোকের সঙ্গে এমন আচরণ শুরু করছি অ্যাজ ইফ আমি ওটা হয়েই গেছি, ওটাই আমি কারণ ফোন ধরলে একটা অন্য গলায় কথা বলছি, মানে অন্য রকমের আমি রেলা নিচ্ছি, আমি আমার চারপাশের মানুষের সাথে এত তুচ্ছ তাচ্ছিল্য করছি যে এটাই তো আমার করার কথা। আমি নিজেকে, আমি শাহরুখ খান ভাবছি হয়তো নিজেকে, কথার কথা বলছি, মানে নট নেসেসারি তাকে সে ভালো কি মন্দর মধ্যে আমি যাচ্ছি না, কিন্তু আমি বলছি যে সে যে হাব ভাবটা, আমি নিজে বারান্দায় দাঁড়িয়ে বাজে বাজে হাত নাড়ছি, বাইরে কেউ থাকুক বা না থাকুক, আমি জাস্ট গিভিং মানে হাত নাড়াটা তো আমার কেউ আটকে দিতে পারে না রে বাবা, দর্শক আটকে দিতে পারো, তুমি বাইরে কজনকে দাঁড় করাবে সেটাতে আমার কন্ট্রোল না থাকতে পারে, আমার হাত আমি নাড়বো, তুমি কে করছি, কারণ আমি তো নিজেকে সেরকম এটার সঙ্গে যদি পাওয়ার যদি সত্যি সত্যি থেকে যায়, তাহলে তো আমি তো একটা চোখের সামনে একটা, তুই বলছো একটা লোককে আমি দেখতে পাচ্ছি, বেগুলো মানে এক নার্সিসিস্ট, একদম তার কাছে পাওয়ার আছে, তাহলে যা যা হতে পারে তা তো সেটা ভয়ঙ্কর, মানে এক্স্যাক্টলি। এবং এই যে এক্ষুনি র্যাম্প তৈরি করা হবে বাড়ির সামনে, ওখানে বাড়ির সামনে যে র্যাম্প আছে সেই র্যাম্প তৈরি করা হবে। এবং এখানে যেটা আরেকটা ব্যাপারও তো সঙ্গে সঙ্গে ঘুরতে পারে যে আমি যে প্যারালাল যে প্ল্যাটফর্মটা তৈরি করতে পারছি, আমার তো নিজের মধ্যে নিজের আমিটাকে তো আমি কোথাও গিয়ে একটা চিনি যে আমি হয়তো পারবো না, সেই ভিতরে সেটাও কাজ করছে, এবং সেই দ্বন্দ্ব থেকে আমি উল্টো কাজটাই করছি, আমি চিনি এদের আমি তাদের কাছে যাচ্ছি এবং নিজেকে কোথাও গিয়ে নিজেই ছোট করছি। অ্যাবসলিউটলি। এবং যেটা হচ্ছে, যেহেতু আমাকে নিয়ে আদতে একটা ছোট বোধ করা আছে, দ্বন্দ্ব আছে, তাই জন্যই আমাকে এত বাড়াবাড়ি করতে হচ্ছে। একটা জিনিস আমরা সবসময় মনে রাখবো, যেখানেই বাড়াবাড়ি আছে, বাড়তি মানেই ঘাটতি, ঘাটতি না থাকলে বাড়তি করতে পারে না। যখনই এক্সাজারেট করছি, ওই যে আমরা বলি সুপিরিয়রিটি কমপ্লেক্স, কিন্তু আসলে কিছু হয় না, ওটা তো ইনফেরিয়রিটি। আমি যদি একদম মানে আমি যদি জানি যে আমার ঢাকটা আরো 10 জন পিটিয়ে দেবে, মা দুর্গাকে নিজের ঢাক নিজে পেটান, বসে বসে পেটান না তো, এত লোক পেটানোর জন্য থাকে তো। কথার কথা বলছি যে আমরা কিন্তু এটা জানলে, আমি জানো আমার নিজের সম্পর্কে আমি 2 প্যারাগ্রাফ বলি বলে আমার শুরু করতে হবে না, কারণ আমি আসার আগে 1 প্যারাগ্রাফ বলা হয়ে গেছে। যদি আমি জানি, আমার কেন বলতে হবে? যে মানুষটা কোথাও ভেতরে জানে যে তাকে নিয়ে প্যারাগ্রাফ দূরের কথা একটি লাইনও উচ্চারিত হয় না, তাকে নিজের সম্পর্কে 4টি প্রচ্ছদ লিখে আনতে হয় এবং সেলফ ইন্ট্রোডাকশনে প্রথমেই আওয়ারে নিতে হয়। তুই কার সঙ্গে কথা বলছিস জানিস, বলতে হয়। কার সঙ্গে কথা বলছিস সত্যি যদি তার জানার হতো, তাহলে আমায় জানানটা দিতে হতো না। আমি জানান কেন দিচ্ছি, তার কারণ খুব ভেতরে আমি জানি যে তোমার তো জানার কথা না, আমি তো অত কিছু নই। এটা যতবার নিজের আমার সামনে মনে হচ্ছে, ততবার আমায় সেটা খুব প্রকট করতে হচ্ছে, আরো বেশি প্রকট করতে হচ্ছে, আরো বেশি নিজেকে সেটা জাহির করতে হচ্ছে। এই জাহির করার বিহেভিয়ারটা আমার ক্রমশ বাড়তে থাকছে। এবং যেটা দেবেশ এক্ষুনি বলছিলেন যে যদি তার সাথে সত্যি কিছুটা পাওয়ার থাকে, এখানে বুঝতে হবে যে যারা এই জিনিসগুলো করছেন তাদের কোথাও বাস্তবে কোনো গুণ ছিল না, কোনো যোগ্যতা ছিল না, কোনো ক্ষমতা ছিল না, এমনটা কিন্তু ইউজুয়ালি হয় না। ওইখানেই কিন্তু আসল গল্প, ওখানেই আসল ক্যাচ আছে, ওখানে কবি কেঁদেছেন, কারণ ওখানে কিছু না কিছু ছিল, একদম
কিছু না থাকলে সেটা থেকেও ডেভেলপ করতো না, কারণ আমরা তো দেখলাম যে এটা তো বাস্তব থেকে শুরু হয়েছে। ধরা যাক এই যে মেয়েটির কথা আমি বলছিলাম, সে তো সত্যি অভিনেত্রী, হ্যাঁ, সে তো ভালো অভিনেত্রী, সে তো ভালো কাজ করতো, সে তো সত্যি লিড রোল হয়তো করতো। এমনও হতে পারে যে যখন সত্যি সত্যি তার একটা ইমোশনাল টার্ময়েল চলছিল, হয়তো সেই সময় তার অভিনয় কোনো কারণে মান পড়ছিল, তাই জন্য নির্দেশকের মনে হচ্ছে যে ঠিক আছে এখন এই কন্ট্রাডিকশন বা এত কমপ্লিকেশনে গিয়ে দরকার নেই বাবা। আমি তার পারসেপশন বলছি, সে হয়তো মনে করেছে ঠিক আছে এখন আপাতত এই প্রজেক্টটাতে ওকে আমি লিডে রাখবো না, কারণ ও একটা ইমোশনাল টার্ময়েল দিয়ে যাচ্ছে। মেয়েটি সেটা ভাবতে পারছে না। এবার তার যেহেতু কিছুটা অর্থে ক্ষমতা রয়েছে, মানে তার হয়তো 70 পাওয়ার ক্ষমতা ছিল, 170টা সে ফ্যান্টাসি দিয়ে বানাচ্ছে। তার আবার আমি যেরকম কখনো কি ফ্যান্টাসি করবো যে আমি যদি সচিন তেন্ডুলকর হতে পারি, আমি তো ক্রিকেটের ব্যাটই ধরতে পারি না। সুতরাং আমার ফ্যান্টাসিতে, আমার মেগালোম্যানিয়াতে এমন একটা ফিল্ডে আসবে যে ফিল্ডটাতে আমার দক্ষতা আছে, যেখানে আমি আঁচড় কাটতে পারি, সেখানে আমি কিন্তু বাকিটা নিয়ে ভাবতে বসে যাবো। এবার যে জায়গাটাতে সেখানে এসে চলে যেতে পারে, অনেকগুলো ধরনের ডেলিউশন এবার একটার উপর একটা চাপতে পারে। একটা ডেলিউশন যেটা হেনরি ফাইভে আমরা পাবো, সেটা হচ্ছে রেলিউশন অফ গ্র্যান্ডজর, যে নিজেকে একটা বিরাট কিছু মনে করে। এটা আমরা অনেক সময়, যে দেবেশ বলছিলেন যে আমি একজনকে দেখতে পাচ্ছি চোখের সামনে, আমরাও মনে করলে এক্ষুনি আরো অনেকের মুখ হয়তো দেখতে পেয়ে যাব, যাদের সম্পর্কে আমরা মনে করি ও তো মেগালোম্যানিয়াক, ওর ডেলিউশন অফ গ্র্যান্ডজর আছে। আমাদের চারপাশে এরকম প্রচুর মানুষ নিঃসন্দেহে আমরা জীবনে বড় হওয়ার পথে দেখেছি, চারপাশে তাকালেই দেখতে পাচ্ছি। এই মানুষগুলোর কি শুধুই ডেলিউশন অফ গ্র্যান্ডজর থাকবে? নট নেসেসারি। ইউজুয়ালি আমরা দেখতে পাই যে একটা ডেলিউশনের সাথে আরো অনেকগুলো খুব পাশাপাশি আসতে শুরু করে। যেমন ধরা যাক আমি যদি মনে করি যে আমি ইন্দিরা গান্ধী, ধরা যাক আমি আজ থেকে ভাবতে শুরু করলাম আমি ইন্দিরা গান্ধী। ওনার পুনর্জন্ম হয়েছে ভাবতে পারবো না, কারণ আমার জন্মানোর পর উনি মারা গেছেন, কিন্তু ধরা যাক আমি ভাবলাম আমি ইন্দিরা গান্ধী, কথা বলছি। এইবার আমি যদি ইন্দিরা গান্ধী হই, তাহলে আমি তো আবারও ভাববো না যে হরি কাপুর ছেলে আমার প্রেমে পড়বে। আমার প্রেমিকও তো ওই স্ট্যাটাসের হতে হবে। সেখানে আমার একটা ইরোটোম্যানিয়া তৈরি হতে পারে। আমার প্রেম সংক্রান্ত ডেলিউশনেও আমি এমন ফিগার আমার প্রেমে পড়েছে ভাববো, যার সাথে আমার হয়তো আদি অনন্তকালে কোনো সম্পর্কই নেই। আমার মনে আছে আমরা যখন মানসিক হাসপাতালে কাজ করতাম, সেখানে আমি একজনকে মিট করেছিলাম, যে ভদ্রমহিলা মনে করতেন তার সাথে প্রীতিশ নন্দীর বিয়ে হয়ে গেছে। উনি এটা মনে করতেন, হ্যাঁ মনে করতেন প্রীতিশ নন্দীর সাথে আমার বিয়ে হয়ে গেছে। এইবার খুব ইন্টারেস্টিংলি যেটা, এই একটা পার্ট বাদ দিয়ে সে যখন আদারওয়াইজ কথা বলছে, সে যখন আদারওয়াইজ মানে কথোপকথনের মধ্যে রয়েছে, কোথাও আমরা কোনো অসঙ্গতি দেখতে পাবো না। এইটা আমাদের ডেলিউশনাল মানুষদের ক্ষেত্রে মাথায় রাখতে হবে। হ্যাঁ, মানে আমরা কিন্তু তার আচরণে, মানে আমি যদি এই ভদ্রমহিলার কথা বলি যার মনে হতো যে তিনি প্রীতিশ নন্দীর স্ত্রী, আমি তাকে আমি নাম করি বলছি অন্তরা গ্রাম মেন্টাল হসপিটালে সেই সময় আমরা কাজ করছি, আমার সঙ্গে তার কথোপকথন আমার মনে আছে। আমরা মানে অদ্ভুত, আমরা বিকেল হয়ে গেছে, ইন্টার্নশিপের কাজ চলছে, তখন আমরাও খুব নতুন, আমাদের কাজকর্ম শুরু হয়েছে, তখনও আমাদেরও অত বিদ্যের দৌড় না। সারাদিন পেশেন্ট দেখে টেকে বেরোতে যাচ্ছি, দেখলাম ওখানে খুব সুন্দর ওই ক্যাম্পাসে, যদি কখনো এমনি কখনো আপনারা যেতে চান যেতে পারেন, খুব সুন্দর ওখানে মাঝে মাঝে। এটা হচ্ছে গোবিন্দ মানে নরেন্দ্রপুর ছাড়িয়ে গোবিন্দপুরের ওখানে একটা বড় মানসিক হাসপাতাল। আগে ওখানে থাকা টাকার ব্যবস্থা অনেক বেটার ছিল, এখন কিছুটা ডিটোরিয়েট করেছে, কিন্তু ভালো, মানে মোটামুটি ভেতরে অনেক বড় বাগান জায়গা ইত্যাদি। ওটা গাছের নিচে যেরকম বেদি করা থাকে, সেরকম বেদিতে একজন বয়স্ক মানুষ, দেখলে বোঝা যায় একটা রুচি সম্পন্ন সাজগোজ, মানে যেটা মানসিক হাসপাতালে সাধারণত আমাদের সবসময় যে চোখে পড়বে তা নয়, সেই স্টিরিওটাইপকে ব্রেক করা সাজগোজ, এইভাবে যদি বলি। তিনি বসে আছেন ওখানে, তো আমরা বেরিয়ে আসছি, আমরা ওখানে তার বসে আরো 2-3 জন বন্ধুর জন্য আমি এবং আমার এক বান্ধবী আমরা অপেক্ষা করছি, ওইখানে বেরিয়ে গিয়ে পাশে বসেছি। আমরা বুঝতেই পারছি উনি ওখানকার ইন হাউস, মানে ইনমেট, ওখানকারই যে উনি পেশেন্ট সেটা বোঝাই যাচ্ছে। তো উনি আমাদের সাথে খুব নর্মাল কথোপকথন শুরু করলেন যে তোমরা এবারে সায়েন্স কলেজ থেকে এসেছো ইন্টার্নশিপে, আচ্ছা আচ্ছা আচ্ছা, তোমাদের কি নিয়ে স্পেশালাইজেশন, এতটাই স্বাভাবিক আচরণ, এতটাই স্বাভাবিক কথোপকথন। আমরা বলছি যে আমরা ক্লিনিক্যাল সাইকোলজি নিয়ে মাস্টার্স করছি, এখানে কতদিন তোমাদের ইন্টার্নশিপ চলবে, হ্যাঁ তোমরা তো প্রত্যেক বছর বিভিন্ন ব্যাচ আসে, একদম সাধারণ কথোপকথন হচ্ছে ইত্যাদি। তো আমাদেরও তো ন্যাচারালি তখন একজনের সাথে ভাবে কথা বলতে বলতে তখন আমাদেরও মনে হচ্ছে যে আরেকটু জানি মানুষটাকে, আরেকটু তার ভেতরটা বুঝি, কেন তিনি এখানে রয়েছেন, একটা স্বাভাবিক কৌতূহল আমাদের আসছে। তো আমরা তখন বললাম যে আপনি এখানে কতদিন ধরে রয়েছেন, মানে একেবারেই সেই জায়গা থেকে। আমি অনেক দিন হয়ে গেল, আসলে অনেক পারিবারিক জটিলতা রয়েছে, আমি ফেরত গেলে অনেকের অনেক সমস্যা, এটা প্রথম সেন্টেন্স। হ্যাঁ ঠিকই, তা তো হয়, অনেক সময় হয়তো হয়। এবার এখানে আরেকটা কথা বলা দরকার, এই যে বললাম ফ্যান্টাসি রিয়ালিটি কিরকম প্যারালালি যায়, সত্যি যদি আপনাদের মানসিক হাসপাতালের সেই অর্থে যাওয়ার কখনো অভিজ্ঞতা তৈরি হয় বা যান বা এখনো আছে যদি হয়, দেখবেন ওখানে সত্যি অনেক মানুষ থাকেন যাদেরকে ফেরত নিয়ে যাওয়া হয়।
এবং তার মধ্যে অনেক অর্থনীতিও রয়েছে, যে অমুক বোন তিনি হয়তো হতে পারে বিধবা বোন বা অবিবাহিত বোন, তিনি বাড়িতে আবার ফেরত চলে আসা মানে সম্পত্তির ভাগ, খুব মানে একেবারে ইকোনমিক্স এর অ্যাঙ্গেলে যদি বলি, তাকে আর আনা হয়। প্যাভলভ মেন্টাল হসপিটালও প্রচুর এমন আছেন যাদেরকে কিন্তু সেই অর্থে আর সেইভাবে পুনর্বাসন ওইখানেই যা হওয়ার রয়েছে, তার বাইরে তাকে আর বাড়ি ফিরিয়ে আনা হয়নি। তো আমাদের কোথাও মনে হচ্ছে যে এরকম তো হতে পারে যে শি ইজ অল রাইট, শি হ্যাজ রিকাভার্ড, কিন্তু বাড়িতে হয়তো আর আনা হয়নি। তো যেহেতু উনি একটা ওরকম বেগ স্টেটমেন্ট দিয়েছেন যে অনেক পারিবারিক জটিলতা, আমি ফিরলে অনেকের অসুবিধে, এই সেন্টেন্সটার মধ্যে তো কোথাও কোনো অসঙ্গতির কিছু জায়গা নেই, অনেক সত্যতা থাকতে পারে। আবার তারপর একটু পরে বলছেন আসলে আর প্রীতিশও এত ব্যস্ত হয়ে গেছে। এবার প্রীতিশও এত ব্যস্ত হয়ে গেছেটাও সেই অর্থে একটা খুবই হার্মলেস স্টেটমেন্ট। এই কোন প্রীতিশ আমরা তো বুঝতে পারছি না। আমি প্রীতিশ কে হন জিজ্ঞেস করলাম। আমার স্বামী প্রীতিশ খুব ব্যস্ত, আসলে ওর নিজের আমার ওর কাজের জগৎটা তো বরাবরই খুব আলাদা ছিল বলে যখন ডেসক্রাইব করছো প্রীতিশের কাজের জগৎ, তখন আমরা বুঝতে পারছি প্রীতিশ নন্দীর কথা বলছি। এইবার আমাদের কাছে কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে যে টেলিভিশনের জায়গাটা কোথায়। এবার উনি বলছেন যে প্রীতিশ তো আমাদের যখন প্রেম হয়েছিল তখন অবশ্য আলাদা কথা ছিল, কিন্তু পরবর্তীকালে যা হয় আমাদের মধ্যে একটা দূরত্ব তৈরি হয়। আরো যেটা হয়, ওর চারপাশে তো অনেকে ওর প্রতি খুব আগ্রহী, তারা চায়নি আমি ওর চারপাশে থাকি, তো তারা ওই মূলত বিভিন্ন ডাক্তারদের বুঝিয়ে বাজিয়ে আর প্রীতিশকেও ইনফ্লুয়েন্স করে দিল। প্রীতিশও তখন তাদের দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে গেল। তবে আমার সাথে কথা হয়, জানো তো, এখানে আমি সেটা তোমাদের বলছি, কাউকে বলো না, আমার সাথে কথা হয়। এখানটা খুব ইন্টারেস্টিং। কিভাবে কথা? ওয়্যারলেসে কথা হয়। আমি নিজের রুমে একটা সেট আপ করে রেখেছি, আমার সাথে কথা হয় রাত্রে যখন বাকিরা ঘুমিয়ে পড়ে, এবং ওখানে বিভিন্ন ধরনের ওয়ার্ড থাকে, ফিমেল ক্রনিক, ফিমেল অ্যাকিউট, মেল ক্রনিক, মেল অ্যাকিউট, মানে যারা অনেক দিন ধরে রয়েছেন, বাহ্যিকভাবে সেই অর্থে অনেক অসঙ্গতি এখন কমে গেছে, দু একটি জায়গা আর কমেনি, প্রায় স্থিতিশীলভাবে রয়ে গেছে, তাদের ক্রনিক ওয়ার্ডে রেখে দেওয়া হয়। তুমি ফিমেল ক্রনিক ওয়ার্ডে থাকো বলে আমি ক্রনিক ওয়ার্ডে তো আছি, ওখানে মোটামুটি যখন ঘুমিয়ে টুমিয়ে পড়ে সবাই, ওর সাথে আমার টাইম মেলাটাও তো একটা ব্যাপার, ওরও তো সারাদিনের অনেক ব্যস্ততা থাকে, যোগাযোগটা থেকে গেছে, জানো, এইটা আমার খুব ভালো লাগে। এই যে প্রত্যেকটি বাক্য, এই বাক্যের প্রীতিশ নন্দীর অংশটা বাদ দিয়ে এই মানুষটির সাথে আমি আবারও বলছি, কথা বলে কোথাও কিচ্ছু নজরে আসার কোনো জায়গা নেই। এইখানে কিন্তু টেলিভিশন নিয়ে যে মানুষরা রয়েছেন তাদের সাথে আমাদের কোথাও একটা গুলিয়ে যাওয়ার জায়গা থাকে, যে কারণে বহু সময় আমরা ভাবি ওর মানসিক সমস্যা আছে বললেই হলো, এগুলো তো সব ঠিকঠাক করছে, এই কাজগুলো তো ঠিকঠাক করছে, সমস্যা আছে ওসব ইচ্ছে করে করছে, এটা আমরা তাদের সম্পর্কে বলতে শুনবো। ওসব বানিয়ে বলছে, ইচ্ছে করে করছে না, ও বানিয়ে বলছে না, ওটাকেই ও বাস্তব বলে মনে করছে। এবং এখানে আরো একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, এই ঠিক যেরকম আপনারা যখন বলছিলেন কোনটা আপনাদের সত্যিকারের আমি, আপনাদের নিজেদের সম্পর্কে একটা তথ্য, আমি যদি বলি সেটা আপনি বাজে কথা বলেছেন, সম্পূর্ণ মিথ্যা, ওটা আপনি নন, আপনি তো রেবেল করবেন, আপনি তো রেজিস্ট করবেন, আপনি তো তর্কে যাবেন, কি আজে বাজে কথা বলছো, তুমি আমাকে চেনো, এটাই আমি, বলবেন তো। ঠিক তেমনি ওকে যদি বলা হয় যে কি সব কথা বলছেন আপনি, প্রীতিশ নন্দীর আপনি বউ, তাহলে কিন্তু কেলোর কীর্তি। মানে এই যে আমাদের সাথে এত সুষ্ঠু একটা সংলাপ সম্ভব হলো, তার কারণ তার এই বিশ্বাস বা ভাবনাটাকে আমরা বিশ্বাস করতে অন্য কেউ ওটা মানতে হবে, ওটাকে আমি টেকেন ফর গ্রান্টেড করে বাকি আলোচনা করতে যাচ্ছি। ওই অংশটাকে আমি স্পর্শরহিত রাখলাম, এটা খুব জরুরি। ইনফ্যাক্ট যখন টেলিভিশনের মানুষরা আমাদের কাছে আসেন, আমাদের কোথাও সেটা মাথায় রাখতে হয়। এটা এখন এক একজন থেরাপিস্টের এক একটা ধরন থাকে কাজ করবার। আমি আমার অভিজ্ঞতার জায়গা থেকে বলছি যে আমি কিন্তু চট করে ডেলিউশনটা ভেঙে দিই না, তার পেছনে আমার নিজের একটা নিজস্ব ভাবনা চিন্তা আছে। সেটা আমি বলছি না যে সেটা সবসময় খুব বই পড়ে ভাবা। আমার মনে হয় যে এই মানুষটাকে তো জীবনের অনেক না পাওয়া, অনেক উপেক্ষা, অনেক ছোট হওয়াকে কোথাও পূরণ করতে গিয়ে এই আমিটা তৈরি করতে হয়েছে। আজ যদি সেই আমির মুখোশ আমি খুলে নিই, বদলে ওকে কি দিতে পারবো বলুন তো? এই যে মহিলা বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটা কিছুদিন আগে এরকম একটা ছোট গল্প পড়লাম, যে তার এক বন্ধু এসেছিল হাউ হাউ করে, মানে চোখ টোক লাল, আর বললো তুই তো দেখছি খুব খারাপ আছিস, দে তোকে একটা চেক লিখে দিল, একটা ব্ল্যাঙ্ক চেককে সাইন করে দিলেন। তা বলাইচাঁদ মুখোপাধ্যায় বলছে এটা তার জীবনের শেষ ছোট গল্প। বুঝলেন যে তার মানসিক অবস্থা ভালো নয়, তা নিয়ে গিয়ে তাকে ডাক্তারখানায় ভর্তি করে দিলেন। এবার মাস তিনেক নাকি এক বছর বাদে ওই বন্ধু এসছে, হাউ হাউ করে কাঁদছেন এবং বলছে তুই আমার একই সর্বনাশ করলি, আমি তো জানতাম আমি রাজা। এক্স্যাক্টলি, আই সো এগ্রি। মানে এইটাই হচ্ছে গল্পটা আর কি, একদম যে তুই আমার একই ক্ষতি করলি।
মানে এইখানে না আমি বলছি এটা হয়তো একটা অন্য ডিসকোর্সেরও জায়গা। মানসিক স্বাস্থ্যেও একটা সময় অ্যান্টি সাইকিয়াট্রি মুভমেন্ট হয়েছিল, যারা চিকিৎসা ব্যবস্থাকেই প্রশ্ন তুলেছিল। মানে সব জায়গাতেই তো অ্যানার্কিস্টরা থাকে, আমাদের ডিসিপ্লিনই বা বাজছে কেন? সেখানে অনেকে বলেছিল যে তুমি কে ডিসাইড করে দেওয়ার ওর রিয়ালিটি কোনটা। আমি অত এক্সট্রিমে যাচ্ছি না, কিন্তু আমি এটাও কোথাও মনে করি ধরুন সত্যিই যদি আমরা একটু ভেবে দেখি যে প্রায় তখন আমরা যে সময় ওকে দেখেছি, আমি বলছি ব্যাক 2002-03 এই বয়স, মানে সেই সময় ধরুন 50 ঊর্ধ্ব একজন মহিলা, কি আছে তার জীবনে বলুন? আমি তো সত্যিই জানি না তার পরিবারের কেউ কোনোদিন তাকে ওই জায়গা থেকে নিয়ে যাবেন কিনা। অন্তরা গ্রামের মতন একটা মানসিক হাসপাতালে এই মানুষটি, এবং দেখে কথাবার্তা শুনে বোঝা যাচ্ছে তার সম্পর্ক একটা আপব্রিঙ্গিং থেকে তিনি আসছেন। তো তিনি যদি তার জীবনে একজন কাল্পনিক স্বামী রেখে তার সাথে কথোপকথনে লিপ্ত হয়ে দিনানিপাত করেন, আমার কি ভেবে দেখুন তো। এই কথা আমায় বললে আমার ফ্রেটার্নিটির লোকেরা আমাকে ঠ্যাঙাবে ধরে, কিন্তু সিরিয়াসলি বলছি এটা। আমি বলছি, মানে আমি বলছি না যে সব সাইকোলজি সাইকিয়াট্রিস্ট এইভাবে ভাবেন বলে, মানে আমি কিছু এক্সট্রা নই, আমি হয়তো ভুলই করছি, এমনও হতে পারে। কিন্তু আমার মধ্যে প্রশ্নটা তাকে নিয়ে তখনও এসেছিল যে আমি যদি তার থেকে এই ফ্যান্টাসিটা কেড়ে নিই, তার বদলে আমি তাকে কি বাস্তব দিতে পারবো। এইখানে কোথাও যখন আমরা আরেকটা মানুষের বাস্তব গুলিয়ে যাওয়া দেখছি, তার ফ্যান্টাসি, খুব সম্প্রতি ছবিটি রিলিজ করে, তাই নিয়ে অনেক ধরনের ডিসকাস করতে পারে। জোকার আমরা অনেকেই হয়তো দেখেছি, হ্যাঁ অনেকেই আমরা দেখেছি। তো জোকারের ক্ষেত্রেও যখন আমরা দেখতে পাচ্ছি যে ওই পাশের ফ্ল্যাটের মেয়েটির সাথে আদতে ওর কিছুই নেই, মানে পুরোটাই ডেলিউশন, কিন্তু সেটা ওই যেটা আমরা বিউটিফুল মাইন্ডেও দেখেছিলাম যে যতক্ষণ না ওইটা আমরা দেখতে পাচ্ছি অ্যাকচুয়াল রিয়ালিটিটা, আমরা তো ওর চোখ দিয়েই পৃথিবীটাকে দেখছি, আমরাও তো ওটাকেই বাস্তব মনে করছি। আমরা যেরকম জোকার দেখতে দেখতে আমরা একটা সময় মনে হচ্ছিল যাবো অন্তত মাটা চলে যাচ্ছে, মেয়েটি রইলো পাশে, তারপর দেখছি কেউ পাশে টাশে থাকার কোনো গল্প নেই, কথার কথা বলছি। এবং যেটা খুব ইন্টারেস্টিং, মায়েরও যে ডেলিউশন, সেটা সত্যি না ডেলিউশন আমরা কিন্তু জানতে পারছি না, ওটা কিন্তু রেখে দিল, শেষ পর্যন্ত রয়ে গেল। আমি বলছি সেটাও খুব ইম্পর্টেন্ট কিন্তু, কারণ সত্যি এমন অনেক সময় অনেক মানুষের জীবনে এমন অনেক গল্প থেকে যায়, তার সত্যিটা নির্মাণ কে করবে, ওই শেষ কথা কে বলবে আমরা জানি না। কিন্তু সত্যি ধরুন ওর মায়ের ক্ষেত্রেও এমন কি হতে পারে না যে তিনি মেয়রের বাড়িতেই চাকরি করতেন এবং এই সন্তান তার হতে পারে, মেয়ররা কি চাপা দেবে না সে গল্প দেবে? মানে আমি বলছি যে সেই রিয়ালিটিটাকেও কিন্তু আমরা পুরোটা উড়িয়ে দিতে পারি না। এবং তিনি যদি তাকে পাগল প্রতিপন্ন করে পাগলাগারদে ভর্তি করে এসেও থাকেন, তাতেও আমাদের খুব অবাক হওয়ার থাকে না। কিন্তু তাহলে কোনটা সত্যি এমনি আমাদের কাছে কিন্তু খুব ধোঁয়াশার জায়গায় থাকে বহু সময় যখন আমরা ডেলিউশন নিয়ে কাজ করি। আমাদের অনেক শিক্ষকরা বলতেন যে যারা ডেলিউশনাল ডিসঅর্ডারে থাকে জানবে কোথাও তো দেয়ার ইজ আ ফায়ার, আদারওয়াইজ হোয়াই শুড দেয়ার বি সাম স্মোক। এই ফায়ারটা আছে কি নেই, কতটা আছে, তার মধ্যে অতিরঞ্জন থাকতে পারে, তার মধ্যে অন্য ভাবনা চিন্তা থাকতে পারে, তার মধ্যে আমার পারসেপশনের কোথাও গলন থাকতে পারে। সেরকম আরেকটা খুব বড় ডেলিউশন, যেহেতু ডেলিউশন আমরা নিয়ে কথা হচ্ছে আছে সেক্ষেত্রে বলবো, সেটা হচ্ছে ঈর্ষা, সন্দেহ প্রবণতা। আগে তো প্যারানোইয়াই বলা হতো, এখন প্যারানোইয়া শব্দটা হ্যাজ বিন সাবস্টিটিউটেড বাই ডেলিউশনাল ডিসঅর্ডার। প্যারানোইয়া শব্দটাকে টেকনিক্যালি আর ব্যবহার করা হয় না, কিন্তু আমরা নিশ্চয়ই মানে কথোপকথনের ক্ষেত্রে তো বলি যে প্যারানয়েড হচ্ছিস কেন, বলি না অনেক সময় যে কারো ট্রাস্ট ইস্যুস থাকলে আমরা অনেক সময় বলি যে প্যারানয়েড হচ্ছিস কেন। তো সেখানে প্যারানোইয়া শব্দটা একেবারে উঠে গেছে এমন নয়। চা খাবে? জল ঠিক আছে, থ্যাংক ইউ। তো এই যে প্যারানোইয়া, এটারও অনেকগুলো পরিস্তরা থাকতে পারে। আমি বহু সময় কাজ করতে গিয়ে দেখেছি, বিশেষ করে আমরা প্যারানোইয়ার ক্ষেত্রে এই যে সন্দেহ প্রবণতা প্রেমের সম্পর্কে সাধারণত বেশি দেখে থাকি। মানে আমার বন্ধু অন্য কারোর বেস্ট ফ্রেন্ড হয়ে গেল কিনা নিয়ে আমাদের সাধারণত বিশেষ প্যারানোইয়া হয় না, যদি না সেই বেস্ট ফ্রেন্ডের প্রতি আমার ব্যথা থাকে, তা না হলে খুব হবে বলে মনে হয় না। কিন্তু প্রেমে হয়, প্রেমে তো ভীষণভাবেই হয়। ফোন চেক করছি, ও ব্লু টিক হয়ে গেল, এখন উত্তর দিল না, লাস্ট সিন কখন, ও যখন অনলাইন আর কে অনলাইন। আচ্ছা তাহলে ওদের সাথে কথা বলছে, আমারটা ব্লু টিক, আমি এখনো অপেক্ষা করছি। এখন তো আমাদের ভার্চুয়াল স্টকিং, মানে আমি মনে করি বহু সম্পর্কের একদম সমস্ত শেষ হয়ে গেছে মোবাইল ফোন আসার পর থেকে। মানে ওটা না এলে মাঝখানে দেখলাম কোন একটা অ্যাড মানে স্ক্রোল করছে যে সেই অ্যাপটা ডাউনলোড করলে এই মুহূর্তে তোমার স্পাউস কোথায় ও বলে দেবে। ভয়ঙ্কর, মানে সেই অ্যাপ সাংঘাতিক। মানে সেটা যদি তার ফোনে থাকে, এটা আমাদের জেনে রাখা ভালো, সে ওই নাম্বারটি ওখানে যদি ফিড ইন করে তাহলে দেখিয়ে দেবে যে হ্যাঁ কাউন্টার ডিভাইসে একটা বেরোচ্ছে শুনছি, বেরোচ্ছে, বেরোলেই ভালো, কাউন্টারটা বার করেই এটা ছেড়ে দিতে সেটা যদি হয় খুব ভালো কথা। সবই কিন্তু এখনো
একটা দিক দেখতে পেয়েছি, আমি মেরুর উল্টোটা দেখতে পাইনি, কিন্তু কি ভয়ঙ্কর জায়গা। তাহলে ধরুন এই অ্যাপগুলো যেটা মানে রচনাবাবু আপনি বলছেন যে আরেকটা বের করেই বার করাবে, এটা তুমি বলছো কেন? কারণ আমি জানি তার মানে বহু লোক ব্যবহার করছে, তো আমি তার মানে এরকম মানুষ নিশ্চয়ই পাচ্ছি যারা অ্যাপগুলো ডাউনলোড করছে। আচ্ছা, এই লেভেলে অ্যাপ ডাউনলোড করতে হচ্ছে কেন? তার মানে এখানে তারা প্রত্যেকে ডেলিউশনাল ডিসঅর্ডারে ভোগে, তারা প্রত্যেকে প্যারানয়েড না। কিন্তু এইখানেই বুঝতে হবে যে আমার আর তোমার এই আমরা ওরার বিভাজন রেখাটাও খুব কিন্তু নড়বড়ে। কখন আমরা ওই পাড়ে গিয়ে দাঁড়াচ্ছি আমরা নিজেরাই জানি না। আমাদের মধ্যেও কিন্তু এই প্রত্যেকটি উপাদান আছে। কখনো কখনো আমরা বেড়ার ওদিকে আছি, কখনো কখনো আমরা বেড়ার এদিকে আছি। মানে ওটা অমুকের হয় সত্যিই কি আমরা খুব জোর গলায় বলতে পারি না। ঠিক যে কারণে বললাম যে যেটা আমার ফ্যান্টাসির আমি, যেটা আমার মিথ্যের আমি, তার মধ্যেও কোথাও আমি রয়ে যাচ্ছি না তো? সেই আমিটা কোনোদিন আমাকে অবাক করে আমার সামনে এসে দাঁড়িয়ে পড়বে না তো? হয়তো পড়বে। এই যে এত জোর গলায় বলছি আর যাই হোক আমি কোনোদিন ডিসঅনেস্টি করি না, অনেক কিছু তো তার মধ্যে নির্ভর করতে পারে। আমি ডিসঅনেস্টিকে কিভাবে ডিফাইন করছি নির্ভর করতে পারে। হয়তো এই মুহূর্তে আমাকে কেউ বলতে পারে যে এই যে 4টে জিনিস তুমি করেছো জীবনে অলরেডি, সেগুলোই ডিসঅনেস্টি। হয়তো আমি তাকে ডিসঅনেস্টি বলছি, কথার কথা বলছি। 1 2 হচ্ছে আমার এমনও হতে পারে যে জীবনে এমন একটা সংকটের মুখে আমি দাঁড়ালাম যেখানে আমার মনে হলো যে ডিসঅনেস্টি একমাত্র পথ, এছাড়া আমার কিছু করার নেই। যতক্ষণ না আমি সেই পরিস্থিতিতে পড়ছি আমি নিজের সম্পর্কে আমি এটা বা আমি এটা নই অ্যাকচুয়ালি অত খুব অ্যাবসলিউট টার্মসে বলতে পারি না। আমি মজা করে একটা কথা বলি, there is only one thing absolute in the world and that is vodka. ওই একটি ব্র্যান্ড শুধুমাত্র অ্যাবসলিউট হতে পারে, আর কিছুই জীবনে অ্যাবসলিউট হতে পারে না।